পড়ছি হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা ১। যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলফির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলফি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখিনি। বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুপুর বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবার টাকা দিয়েই জার্মানি চলে গিয়েছিল ১৮ বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারের বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি ২৯ বছরের যুবক। দীর্ঘ ১১ বছর পর আজ দেশে ফিরেছে, বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরেছে তা নয়, আরও দুটো কারণ আছে। ১. মায়াকে ডিভোর্স দেবে। ২. নিজের পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাব ওর বাবা মা দুজনেই ওকে দিয়েছে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাস্তো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সব সময়। বাপ চাচার মাথায় কিসের ভূত উঠেছিল কে জানে, জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। ওর বিয়ের কথা শুনে সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ। আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের ৩-৪ বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলভি কোথায় রাখবে? আলভির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ ১৩ বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। ১৩ বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখন আগের মতোই হ্যাংলা পাতলা, রোগা পটকা, ঝুলঝুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। ২-৩ জন চেপে ধরার পর খাবার গিলতে চাইতো না, উগরে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে ওঠে আলভির। ছি, কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলেই খাবার গিলতো মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলতো। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলতো। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকতো পানির উপর। সর্দি লাগতো ২ দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখতো, ছি ছি। এখনো এই মেয়ের বোধ হয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরেই আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরেও আলভি শান্তি পায়নি। খাচ্চুন্নি মেয়ে একটা। ১১ বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের, এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর পড়ে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি, সাথে সাথে ওর বাবা আলতাফ মাহমুদও। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের উপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়ল। সানগ্লাস সরিয়ে নিচে তাকাতেই তার দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে, আর ওর পুরো মুখ শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখেই চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারেই সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রা সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল ফর্সা, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করব আমি, একদম আমার মনের মতো। এই মেয়েটা কে দেখতে? আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া, কি করলে এটা? কার মাথায় ডিম ভাঙলি, গাধি? মায়া বলে, আমি তো ভাইয়ার দিকে ছুঁড়েছিলাম। মাঝখানে কোথা থেকে এই লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলভি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূরে আসলো, আর এসেই তার প্রেমেই পড়লো আবার। কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। পর্ব সংখ্যা ২। বাড়ির অনেকেই এখনও আলফিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই ছেলেটা কে? বাড়িতে এসেছে কেন? আলফি ১৬ বছর বয়সে বাড়ি ছেড়েছিল, আর ১৮ বছরে দেশ। তখন ছিল শুকনো ছিমছাম গরনের। গালে দাড়ির অস্তিত্বই ছিল না। ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন। ৬ ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপ দাড়ি। সিল্কি চুলগুলো স্টাইলিশভাবে কাটা।
উজ্জ্বল ফর্সা গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলফির সাথে এই আলভির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার ডিম ভেঙে মাথা আর মুখে লেপ্টে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথা বলেনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেইল করত। ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেইল পাওয়ার পর দুটো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণে আলতাফ মাহমুদ প্রথম দেখে ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতে পারছে না ছেলেটাকে। ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভি সামনে হাত দিয়ে বাধা দেয়। স্টপ, ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন, তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে। এখন মনে পড়ছে। ওই লোকটা কে চাচ্চু? মায়ের কথা শুনে পেছন ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে, নিজের জামাইকেও চেনে না। আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনো যে ব্যগ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই অনেক। নিহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ার। ওয়াশরুমে ঢুকেই ওয়াক ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধহয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ দিয়ে ডিম একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়ির সবার সাথে সাথে বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম। কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না। কি হলো চাচ্চু, বলছো না কেন লোকটাকে? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলে, ওটা আলভি। আলভি নামটা শুনেই চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় ওয়াশরুমের দিকে। ওটা আলভি ছিল? সে আলভি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল? এটা আলভি? হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয় হৃদয়। মায়ের সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে কই, তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকেই আসলো নাকি আরও আগে এসেছে? মায়ের মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আলভি বাড়িতে আসবে, আগে তো বললে না আলতাফ। আলভির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ, এটা আমাদের আলভি। হ্যাঁ, ও আজ আসবে সেটা আমি গত রাতে জানতে পেরেছি। তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলেই তো দেখতে পাবে। কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? বড় ভাই যা বলেছিল তার জন্য? এতগুলো বছর এত বুঝিও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো। ভালোই হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ার শুকনো মুখ আরো শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভিকে ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়ে আলোচনা হয়েছিল। মায়া আলভিনা, বাবা মায়ের 3য় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ, বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল 4 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ের বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে। মেজো মায়ের ফুপো আনজারা আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ের দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলভি, তারপর মাহিদ আর সবার ছোট মায়া। মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স 21। ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল, আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভি সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধহয়। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশ থেকে নিলজ্জ হয়ে এসেছে বোধহয়। এমনিতেই এই ছিল জন্ম থেকেই নিলজ্জ প্রোম্যাক্স। এর লজ্জা শরম কোন দিন ছিল না, আর এখনো হয়নি বোধহয়। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকবো এখন?
ঐশী রহমান বলে, তোর আগের রুমেই। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মাইয়া, আসার সাথে সাথেই দিলি মাথায় ডিম ভাইঙ্গা, সেই সঙ্গে মাজাজটাও দিলি বিগড়াইয়া। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে। ততক্ষণে আলভি সিঁড়ির উপরে উঠে গেছে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলভি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় ১৩ বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সবকিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারদিকে নজর বোলাতে বোলাতে চোখ যায় বেডের পাশে দেয়ালের দিকে। চোখ জুটো ছানা বড়া হয়ে যায় দেয়ালে টাকানো ফটোগুলো দেখে। সেই ১৪, ১৫, ১৬ বছর বয়সের ফটোগুলো এখনো দেয়ালে টাঙানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনো দেখে? শরীর ঝাঁকি দিয়ে ওঠে আলভির। কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন। দেখতে একদম মদন মদন লাগছে এখন। এমন আজব স্টাইলগুলো কে শিখিয়েছিল ওকে? ওর স্কুল ফ্রেন্ডগুলো। সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলা একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। এইটা ওর ফটো? এমন দেখতে ছিল আগে। ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলা শিখতে পারত। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ডয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন। আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে। আগের মায়ের সাথে এই মায়ের আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতোই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখতো। চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথেই খুলে এলোমেলো করে ফেলতো। খাবার খাওয়ার সময় যা অবস্থা করতো নিজের বলার মতো না। আর এখন গোলুমুলো গায়ের গড়ন, যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা, সিল্কি, শাইনি, একদম পরিপাটি গেট আপ। দুধে আলতা গায়ের রং জন্ম থেকেই। অনেক বড় হয়ে গেছে এখন। আলভি তো ভেবেছিল এখনো বোধহয় ছোটই রয়ে গেছে। আলভি নিজের জীবনসঙ্গীকে যেমন কল্পনা করত, মায়া হুবহুব তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি। আহা, ওর বউটা কি কিউট, মায়াবী আর সুন্দরী। ইস, কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটাবার দেখেনি? কেন যে একটাবার দেশে আসেনি? যদি আসতো, দেখতো, তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না। ২-৩ বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরলো বিদেশ থেকে, অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না, বাড়ির কারো জন্য কিছু এনেছে। শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে। রাগে অভিমানে কারোর জন্য কিছুই আনেনি। কোনো সমস্যা নেই। বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেবে। সুটকেস থেকে টুথব্রাশ, শ্যাম্পু, পেস্ট, শাওয়ার জেল আর টাওয়াল বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয় ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কিভাবে বলবে আমি মায়ের সাথেই সংসার করব? মেইলে বাবাকে যা যা বলেছিল, তারপর এই কথা বলা ওর পক্ষে অসম্ভব। এখন পড়লো মহা টেনশনে। কি করবে, কিভাবে বলবে? শুধু একবার কেউ যদি বলে, আলভি আরেকবার ভেবে দেখো, মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে একবারই হয়। সাথে সাথেই রাজি হয়ে যাবে আলভি। নিশ্চয়ই এমন কিছুই বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে শাওয়ার জেল ঘষতে শুরু করে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে আসতে বলেছে আলতাফ মাহমুদ। আলভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছে। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর, থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি। সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলভির দিকে তাকায়। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলভির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনে 3/4 প্যান্ট। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বোধহয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে। চুলগুলো ভালোভাবে মোছেনি। হাতে গলার দিকে পানির ফোঁটা এখনো বিদ্যমান। আলফি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায়। ওর বউটা কই? বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়া করে নিচে নেমে আসলো। তখন তো ভালোভাবে দেখতেই পারেনি। এখানে তো নেই, কি আর করার। হেঁটে মায়ের পাশে এসে বসে। এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? ঐশী রহমান টলমলে চোখে ছেলের মুখের দিকে তাকান। তার 16 বছরের কিশোর ছেলে আজ 29 বছরে পরিপূর্ণ পুরুষ।
কয়েক মাস পর 30 বছর পূর্ণ হবে। লাস্ট 11 বছর আগে সামনে থেকে দেখেছিল, ছুঁয়েছিল, যখন জার্মানি চলে গেল। টুপ করে তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? আমি চলে এসেছি তো। সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য। আর কষ্ট দেব না তোমাদের কাউকে। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। পুরনো সব কথা বাদ, এখন বলো কেমন আছো? ভালো। ভীষণ মিস করেছো আমাকে, তাই না? তুমি আমার একমাত্র সন্তান। তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয়? 2 হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। তারপর অপরাধীর ন্যায় বলে, আমি ভীষণ সরি আম্মু। মাকে ছেড়ে পাশে ঘুরে বসে দাদিকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো দাদু? দাদি আলফিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে, ছাড় তুই, ধরবি না আমাকে, ছুবি না তুই। তোর দাদু মরে গেছে অনেক আগেই, আমি তোর দাদু নই। এত রাগ, এত অভিমান। যাই বলো দাদু, তোমাকে কিন্তু আগের চেয়ে এখনই বেশি সুন্দর দেখা যায়। একটাও কালো চুল নেই, সব দেখি লাল। এই লাল চুলে কিন্তু তোমাকে আরো মারাত্মক সুন্দরী লাগছে। সর, তোর মিষ্টি মিষ্টি কথায় আমি গলছি না। বিদেশিদের গিয়ে তোর এই বাণী শোনা, ওরা গলে যাবে। রাগ করছো কেন? আমার দিকে তাকাও একটু। বলছি না আমাকে ছাড়তে, সর আমার কাছ থেকে। এই যে ছেড়ে দিচ্ছি, পরে কিন্তু ডাকলেও আর ধরবো না। ধরতে হবে না, ছাড় তুই। আলভি দাদিকে ছেড়ে দেয়। বুড়ি তো ভীষণ ক্ষেপে আছে ওর ওপর। ধরার সাথে সাথে ঝ্যাত করে উঠছে। লাঠি দিয়ে যে মারেনি এটাই অনেক। মা আর দাদির মাঝখান থেকে উঠে শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে। শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে? আগে তো বড় আম্মু বলবে, নাকি শাশুড়ি মা বলবে? যাই হোক, বলতে তো হবে একটা। গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে, কেমন আছো বড় মা? ভালো। তুমি কেমন আছো? ভালো। আর কি বলবে? বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। এদিক সেদিক নজর বুলায়। আলতাফ মাহমুদ বলে, কাউকে খুঁজছো? বাবার কথা শুনে সেদিকে তাকায়। বাড়ির আর সবাই কোথায়? ভাইয়া আর মাহির আসছে অফিস থেকে। সোফায় বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে, উনি কে? ওনাকে তো চিনলাম না। সবাই সেদিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, ও সানজিদা, মাহিরের ওয়াইফ। ভাইয়া বিয়ে করেছে? অবাক হয়ে বলে কথাগুলো। আলতাফ মাহমুদ বলে, ও বিয়ে করেনি, 3 বছর একটা মেয়েও আছে। ছোট ভাই মাহিদের দিকে তাকায় আলভি। মাহিদের কোলে একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফ্যালফল করে তাকিয়ে আছে ওর দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটাকে, ওদের বাড়িতে কেন এসেছে। হাত দিয়ে দেখিয়ে বলে, ও ভাইয়ার মেয়ে? হ্যাঁ। আলভি 2 হাত বাড়িয়ে ডাকে, মামুনি আমার কাছে আসো। বাচ্চাটা আসে না, বরং চাচ্চুকে আঁকড়ে ধরে। আলভি আবার ডাকে, মামুনি চাচ্চুর কাছে আসো। মাহিদ ভাতিজিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, উনি তোমার বড় চাচ্চু। এই যে বিদেশ থাকে না তোমার বড় চাচ্চু, সেই উনি। যাও, চাচ্চুর কাছে যাও। গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা। আলভি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভাতিজিকে কোলে তুলে নিয়ে আগে আদর করে। তুলতুলে নরম তুলোর মতো ছোট্ট দেহখানা, গাল দুটো যেন শিমুল তুলো। ওর স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ের শরীরে এমন নরম তুলতুলে ছিল। এখনো কি এমন নরম তুলতুলে আছে, নাকি শক্ত হয়ে গেছে? ছুলেই বুঝতে পারবে। নাম কি তোমার আম্মু? মান্তাসা। মান্তাসা? তোমার মতো তোমার নামও সুন্দর। মান্তাসা খুশি হয়ে হেসে ওঠে। কেউ ওকে সুন্দরী বললে ভীষণ খুশি হয়। কেমন আছেন ভাবি? ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। হেঁটে মাহিদের পাশে গিয়ে বসে, তুই কেমন আছিস? এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছি। ভালো আছি। এতগুলো বছর পেরিয়ে গেছে, বড় হব না? পড়াশোনা কেমন চলছে? ভালোই। কোন ইয়ার? ফাইনাল। সবাই আলভিকে দেখে ভীষণ অবাকই হচ্ছে। আলভি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেনি। সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও বোধহয় উত্তর দেবে না এই ছেলে। এখন তো দেখা যাচ্ছে নিজেই আগ বাড়িয়ে হেসে হেসে কথা বলছে। মতলব কি এই ছেলের? এত খুশি হয়ে আছে কেন? মেহবুবা মেহের বলে, আলভি নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার, খাবার খেয়ে নাও, তারপরে সকলের সাথে কথা বলবে। ঐশী চলো। বড় জায়ের সাথে সোফা ছেড়ে উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় ঐশী রহমান। পেছন পেছন যায় আলভি। ওর কেমন যেন আনন্দ হচ্ছে ভীষণ। খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা, আফসোস বউটার দেখা পেল না। তবুও খুশি খুশি লাগছে। চেয়ার টেনে বসে আলভি। মা আর শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার দেয়। এটা ওটা প্লেটে তুলে দেয়। একটু পর পর কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে আলভি। এতগুলো বছর পর মা চাচির হাতের রান্না অমৃতর মতো লাগছে। যত যাই হোক, এতগুলো বছর প্রত্যেকবার খাবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে। তোমরাও খাও? খাবো। তুমি খেয়ে নাও আগে। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচ্চু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসেছে। এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? হঠাৎ এমন হয় হকচকিয়ে যায় মাহির। এভাবে এসে জাপটে ধরবে কল্পনাও করেনি। গম্ভীর স্বরে বলে, আমি ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। ভাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায়।
কেমন আছো চাচ্চু? ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। আলতাফ মাহমুদ বলে, সবাই এখানে উপস্থিত আছে, যার জন্য তুমি দেশে এসেছো সেটা করে মায়াকে মুক্তি দাও, নিজেও মুক্ত হও। আচ্ছা, ডাকো মায়াকে। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে রইল। আলভির ঠোঁটের কোণে হাসি বিদ্যমান। এত খুশি, রাগ ওঠে মাহিরের। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটি লাগিয়ে দিতে। মায়া, ড্রয়িং রুমে আয়। গলা ছেড়ে ডাকেন আলতাফ মাহমুদ। সাথে সাথে একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে। মানতাসা মেয়েটাকে দেখিয়ে বলে, দাদা ভাই, মায়া আন্টি চলে এসেছে। মানতাসার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। কোথায় মায়া? এটা তো অন্য একটা মেয়ে। মানতাসার দিকে তাকিয়ে বলে, কোথায় তোমার মায়া আন্টি? মানতাসা হাত দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয়। মেহেবুবা মেহের বলে, মায়া, তোমাকে যা করতে বলেছিলাম করছো? মায়া মাথা নাড়ায়। ফট করে ডান হাতটা তুলে বুকের বাঁ পাশে খপ করে চেপে ধরে আলভি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা মায়া? তাহলে ওটা কোন মায়া ছিল? এই মায়ের চুলগুলো তো সেই ছোট মায়ের চুলের মতোই উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। গায়ের রং শ্যাম বর্ণের, ছোট মায়ার মতোই। দুই হাতে মাটি আটকে রয়েছে। এটা ওর বউ? তাহলে কাকে দেখে ক্র্যাশ খেলো? কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো? ওর ক্র্যাশ তো এখন বাসে পরিণত হলো দেখা যায়। ওর ফর্সা বউটা এমন শ্যামবর্ণের হলো কিভাবে? বেচারা এখন হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আহ, কেউ বাঁচাও। এই তো মায়া চলে এসেছে। মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলভি। এই তো সেই মায়া, যাকে প্রথম থেকে ক্রাশ খেলো। এই মায়া ওই মায়া, দুই মায়া কোথা থেকে আসলো বাড়িতে? আলভি মায়ের দিকে বলে, তাকিয়ে বলে, এটা কে? ওটা কে? ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাফ মাহমুদ। মায়া কেউ চিনতে পারছে না। ঐশী রহমান বলেন, এই মায়া আমাদের বাড়ির কাজের মেয়ে, আর ওই মায়া এই বাড়ির মেয়ে। বুকে থেকে হাত সরিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে আলভি। বাঁচা গেল। যাই হোক, অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি, নিজের বউকেই নিজের বউ মনে করেছে। মায়াকে টেনে আলভির সামনে দাঁড় করান আলতাফ মাহমুদ। মায়া একবারও আলভির মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। আলভি তাকিয়ে থাকে মায়ার দিকে। ওর ছোট্টবেলার সুন্দরী কিউট বউটা একটু জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো। থাক, এতগুলো মানুষের সামনে ধরা যাবে না। সবাই উপস্থিত আছে এখন, যা করার দ্রুত করো। আলফি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি। যা বলার তা আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন। দিন দুনিয়া চোখে দেখছি না, কথা বলার শক্তিও অবশিষ্ট নেই আমার। এতক্ষণ ধরে বকবক করছো, আর 3টা বাক্য উচ্চারণ করার শক্তি নেই। 10 সেকেন্ড সময় লাগবে বলতে, তাড়াতাড়ি বলো। বলতে পারবো না আমি এখন ঘুমোবো। সারা দুপুর, বিকেল আর রাতে কেউ ডিস্টার্ব করবে না আমাকে। গুড নাইট গাইস, আগামীকাল সকালে দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই। বলে হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে এই ছেলের? ভর দুপুরবেলা বলছে গুড নাইট। যার জন্য এত দূর আসলো তা না করে যাচ্ছে ঘুমানোর জন্য। ভাইয়া, এখন তো রাত না, এখন দুপুর। পুরোপুরি না ঘুরে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় আলফি। ছোট ভাইয়ের দিকে চোখ রেখে বলে, আমি যখন ঘুমোবো তখনই নাইট, সেটা হোক সকাল, দুপুর, বিকেল বা রাত। সবাইকে আবারও গুড নাইট বলে সকলের দিকে নজর বোলায়। মায়া এখনো নিচের দিকে দৃষ্টি রেখেই দাঁড়িয়ে আছে। সকলের চোখ মুখ গম্ভীর, থমথমে শুকনো। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, আলফি। আলফি পরের কথা না শুনেই দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এখানে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে ওর মুখ দিয়ে জোর করে তালাক শব্দ বের করে ছাড়বে ওর বাপ। সকলের চোখ মুখ দেখে বুঝতে পারছে এরকম হয়ে থাকার কারণ। সবাই যে ওর উপর কিছুটা রেগে আছে সেটাও বুঝতে পারছে। মায়া ফর্সা সুন্দরী দেখে আলভি ওর প্রেমে পড়েছে এমন নয়। আলভি বরাবর গোছানো পরিপাটি মেয়ে পছন্দ, যে সবসময় নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে। তার চুল এলোমেলো হয়ে থাকবে না, পরনের পোশাক চকচকে থাকবে, ধুলোবালি ময়লা লাগবে না। হোক সে সমবর্ণের, কালো বা ফর্সা। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কালো মেয়েকেও সুন্দর লাগে। আর মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসা বানিয়ে পরনের পোশাকে ধুলোবালি মাটি লাগিয়ে রাখলে সুন্দরী ফর্সা মুখেও ভালো লাগে না। কাজের মেয়ে মায়াকে দেখার পর আলভির ছোট মায়ের কথা স্মরণ হয়েছিল। ছোট মায়াও ঠিক এই মায়ের বেশ ধরেই থাকতো। হাতে পায়ে গায়ে মাটি, বালি, মাথায় চুল, উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতো। তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এটা সেই ছোট্ট মায়া। ওর আগের অভ্যাস চেঞ্জ হয়নি। এখনো বোধহয় বাড়ির বাইরে বাগানে রোদে মাটিতে বসে থাকে। রোদে পড়ে কালো হয়ে গেছে। এমন একজন অগোছালো মানুষের সাথে আলফি মানিয়ে চলতে পারবে না। ওর বউকে ওর মতোই গোছালো পরিপাটি হতে হবে। ফর্সা না হলেও চলবে, শ্যামবর্ণের, কালো হলেও সমস্যা নেই। নিজের রুমে এসে দরজা লক করে এসি অন করে খাটে উঠে শুয়ে পড়ে উপর হয়ে। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে পরিপাটি মায়া। ওর কল্পনায় ছিল না মায়া এত পরিবর্তন হয়ে গেছে। আগের মায়া ছিল ওর সবচেয়ে বেশি অপছন্দের।
মায়া জন্মের পর বেশ খুশি হয়েছিল দ্বিতীয় বোন হওয়ায়। সেভাবে কোলে নিতে না পারলেও আদর করত, ভালোবাসত। মায়া আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ওর অপছন্দের হয়ে উঠতে থাকে। আলভি যেসব বিষয় অপছন্দ করত সে সব গুণ মায়ের মধ্যে ছিল। আলভির পুরো উল্টো ছিল মায়া। অল্পতেই ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করার স্বভাব হয়ে গিয়েছিল। কেউ ভালো কথা বললেও কেঁদে উঠত। বলাই যেত না কিছু, বললেই চালু হয়ে যেত ভাঙা ক্যাসেট। তখন খুব বেশি বিরক্ত হতো আলভি। ওর ইচ্ছে করতো মায়ের মুখে কষ্টেপ লাগিয়ে দিতে। এলোমেলো চুলগুলো দেখে ইচ্ছে করতো মেরে ধরে চুলগুলো বেঁধে দিতে। কোলে নিলে কোল থেকে উঠতেই চাইতো না। কেঁদে কুদে তখনই কোল থেকে নেমে যেত। পরিষ্কার পরিপাটি করে দিলে সাথে সাথেই পোশাক নোংরা করে গা নোংরা করে ফেলতো। চুলগুলো সুন্দর করে বেঁধে দিলে সাথে সাথে এলোমেলো করে কাকের বাসা বানিয়ে ফেলতো। খাবার খেতে চাইতো না একেবারেই। দুজন ধরে রাখতো, একজন খাওয়াতো। তাও কি খায়? কান্না করে বাড়ি মাথায় তুলতো খেতে বসে। খেতে খেতে মুখ হাত নষ্ট করে ফেলতো। হাতের নাগালে পানি ফেলেই ফ্লোরে ফেলে পানির উপর শুয়ে পড়তো, নয়তো বসে পড়তো। 4 বছর বয়স হয়ে যাওয়ার পরেও প্যান্ট ভর্তি করে প্রস্রাব করে দিত যেখানে সেখানে। তাই বড় হয়ে যাওয়ার পরেও ডায়পার পরিয়ে রাখতো। সর্দি সারতেই চাইতো না। কোনোভাবে এই মেয়েকে কন্ট্রোল করা যেত না। বাড়ির দরজা খোলা পেলেই দৌড়ে বাইরে গিয়ে মাটিতে খুবলে খুবলে তুলে খেয়ে ফেলতো, সারা গায়ে মাখতো। এইসব দেখে আলভির বমি চলে আসতো। দিন যেতে থাকে আর মায়ের এইসব বাড়তেই থাকে। ন্যাকামি, আলহাত আর জেদের সঙ্গী। আলভির কাছে ধীরে ধীরে মায়া অসহ্য হয়ে ওঠে। মায়া তখন 4 বছর বয়স, আলভি 12 বছর বয়সী। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে আলভি। একটু পরেই খেলতে খেলতে ওর রুমে আসে মায়া। রুমে আলভিকে না দেখে খাটে উঠে যায়। কতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে। হঠাৎ ওয়াশরুমের চাপ পায়। খাটে দাঁড়িয়ে থেকেই জোরে জোরে ওর মাকে ডাকতে শুরু করে। মেহবুবা মেহের নিচে থাকায় মায়ের ডাক শুনতে পান না। মায়া নিজেই কোনো রকমে ডায়পার খুলে ফেলে। খাট থেকে নামতে নামতেই কাজ শুরু ফেলে। খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর হতেই দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। রুমের চারদিকে নজর বুলিয়ে রেখে মায়া চলে গেছে। মাথাটা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন ঘটিয়ে যায়। আজকে কিছু করেনি। স্টাডি টেবিল ঠিকঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের দিকে এগিয়ে আসে। টাওয়ালটা পাশে রেখে ধপাস করে খাটে শুয়ে পড়ে চিত হয়ে। শোয়ার সাথে সাথেই আবার লাফিয়ে উঠে দাঁড়ায়। বিছানার উপর তাকিয়ে দেখে মায়া তো পায়খানা করে দিয়েছে খাটের উপর। হলুদ আর লাল বিছানার চাদর হওয়ার কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটতো না। ওর পিঠ আর মাথায় চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল। 1 ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরও কয়েকবার বমি করে দেয় ঘৃণায়। গা না মুছে ভেজা প্যান্ট চেঞ্জ না করে ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে আসে সিঁড়ির কাছে। সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে, মায়া কোথায়? কেন? মায়া আবার কি করেছে? ও কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওকে নিষেধ করা সত্ত্বেও কেন বারবার আমার রুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? আমার বিছানাকে কি ওর টয়লেট মনে হয়? আমার বিছানায় পায়খানা করে দিয়েছে। আমি না দেখে সেই পায়খানার উপর শুয়ে পড়েছিলাম। আলভির কথা শুনে খিলখিল করে হেসে ওঠে মাহিদ। আলভির রাগ আরও বেড়ে যায়। হাসছিস কেন? ধরে কিন্তু আছাড় মারবো তোকে। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ঐশী রহমান আলভিকে বাইরে রেখে ওর রুমে প্রবেশ করে। দেখেন বিছানায় মায়া পটি চ্যাপ্টা হয়ে ছড়িয়ে রয়েছে। ডায়পার ফ্লোরে পড়ে রয়েছে। মায়ের কাণ্ড দেখে হাসবেন নাকি ছেলের দুঃখে কষ্ট পাবেন বুঝলেন না। চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দেন। রুমে স্প্রে দিয়ে রুম থেকে বেরিয়ে আসেন, চাদর আর ডায়পার হাতে নিয়ে। আলভি রুমে এসে পুরো রুমে পারফিউম স্প্রে করে নেয় আবার। সেদিন থেকে মায়াকে একেবারেই দেখতে পারে না আলভি। চোখের সামনে সহ্যই করতে পারে না। দেখলেই রাগে শরীর রিরি করে। সেদিন সন্ধ্যায় সেলুনে গিয়ে মাথা টাক করে এসেছিল। ওই চুল নিয়ে থাকতে ঘৃণা হচ্ছিল। বারবার বমি আসছিল। এমনিতে মায়াকে পছন্দ করতো না। সেদিন থেকে যেন ওর শত্রুই হয়ে যায়। এভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। মায়া বড় হওয়ার সাথে সাথে আরও একরোখা জেদি হয়ে ওঠে। এই মেয়েকে কেউ পরিষ্কার পরিপাটি করে রাখতে পারত না। বাড়ির প্রথম মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই মায়াকে বকতো না কেউ। সেভাবে জোরে ধমক দিয়েও কথা বলতো না কখনো। সকলের আদরের ছিল, তাই তো আরও লাই পেত। কিন্ডারগার্টেনে ভর্তি করানো হয়। মেহবুবা মেহের নয়তো ঐশী রহমান মায়াকে কিন্ডারগার্টেনে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। তখন মায়ের 6 বছর বয়স। স্কুল ছুটির পর আলভি ওর স্কুল ফ্রেন্ডদের নিয়ে বাড়িতে নিয়ে আসে। মায়া তখন বাড়ির ভেতর থেকে বেরিয়ে বাইরে ঘাসের উপর ল্যাটা দিয়ে বসে আছে। ঘাড়ের নিচে পড়ে থাকা চুলগুলো এলোমেলো, চোখ মুখে ঢেকে ফেলেছে প্রায়।
গায়ের জামাটা মাটি লাগিয়ে নষ্ট করে ফেলেছে। মুখে মাটি, হাতেও মাটি। মেয়ে বোধ হয় মাত্রই মাটি খেয়েছে। দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পথশিশু বসে আছে। আলফিকে দেখেই ডেকে ওঠে, ভাইয়া। পাশ থেকে আলভির একটা ফ্রেন্ড বলে, আলভি, ও তো ওদের বাড়ির বুয়ার মেয়ে, দেখতে কিন্তু সুন্দর আছে, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। আলফি কটমট করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়ের দিকে দৃষ্টি রেখে রাগে স্বরে বলে, ও বুয়ার মেয়ে না, ও নিজে এই বাড়ির বুয়া প্লাস মালিক। এখন ভেতরে চল। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভেতরে এগিয়ে যায় আলভি। পেছন পেছন ওর ফ্রেন্ডরাও এগিয়ে যায়। বার কয়েক পেছন ফিরে মায়ের দিকে তাকায়। এত ছোট মেয়ে, এই বাড়ির বুয়া প্লাস মালি, কাজ করে কিভাবে? আলভি নিশ্চয়ই ওদের সাথে মজা করছে। মায়াকে খাটে পড়তে বসিয়ে রেখে মাহবুবা মেহের ওয়াশরুমে গিয়েছেন। এই সুযোগে মায়া চুপি চুপি বাড়ির ভেতরে থেকে বেরিয়ে আসছে। ঐশী রহমান ভাবছেন মায়া তোর মায়ের সাথেই রয়েছে, তাই তিনি বুয়ার সাথে রান্না করছেন। আলভি ড্রয়িং রুমে এসে দেখে মেহবুবুর রহমান মায়াকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। পেতনি বাইরে গিয়ে মাটি খাচ্ছে। আলভির কথা শুনে মেহবুবা মেহের তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে। আলভির কথা, মায়া মেয়ে মানুষ, ও থাকবে শান্তশিষ্ট প্রকৃতির। মেয়ে মানুষ মানেই সেজেগুজে পরিপাটি হয়ে থাকবে, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে। ও কেন এরকম পাগলের বেশ ধরে থাকবে? সাতচুন্নি পেতনির মতো হয়ে থাকবে। পরিষ্কার করে পরিপাটি করে দিলে পুতুলের মতো দেখা যায়। সেই মেয়ে ধরে থাকে পেতনির রূপ। এরকম দেখলে কার না রাগ উঠবে? আলভি মাঝে মধ্যে ইচ্ছে করে মায়াকে ধরে ইচ্ছে মতো মারতে, তারপর ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিতে, চুলগুলো শক্ত করে বেঁধে দিতে, যেন জীবনও আর খুলতে না পারে। মায়াকে পরিপাটি করে রাখলে ওর দিক থেকে চোখ ফেরানো যায় না। তখন দেখে মনে হয় কোনো রাজ্যের রাজকন্যা, কিন্তু 2 মিনিটে রাজকন্যা থেকে হয়ে যায় রাস্তাকন্যা। আলভি বারবার গোছানো পরিপাটি একজন ছেলে, এলোমেলো কোনো কিছুই 2 চোখে দেখতে পারে না। ও যখন রাস্তায় বের হয় তখন এলোমেলো চুলওয়ালা কোনো মানুষ দেখলে ওর হাত নিষ্পিস করতো চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। নিজে যেমন সব সময় তেমন মানুষ পছন্দ করত। মায়ের বয়স 7 পেরিয়ে 8 হয়। আগের মতো এখন আর ড্রেস নোংরা করে না, পানিতেও বসে থাকে না বেশি, তবে চুলগুলো এখনও আগের মতোই করে রাখে, সেই সাথে ভীষণ অগোছালো। ক্লাস 10-এ ওঠার পরেই সুন্দরী, গোছালো পরিপাটি, স্টাইলিশ ক্লাসমেট মিলার সাথে প্রণয়ে জড়িয়েছিল আলভি। মিলার স্বভাব একদম আলভির মতোই ছিল। একদিন বিকেলে মিলার সাথে ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলভি। বাড়িতে এসে দেখে ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে, সাথে ওর ফুপু ফুপা আর ফুপাতো ভাই বোন। আলভির কোনো কথাই কেউ শোনে না। ওই দিনই জোর করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেয় ওকে। বেচারা ব্যাগটা রাখার জন্য রুম অবধি যেতে পারেনি। যখন জানতে পারে প্রেম করে বলে এভাবে বিয়ে দিয়েছে মায়ের সাথে, তখন রাগে ক্ষোভে রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নেয়। আর এক রাতও থাকবে না এই বাড়িতে। মায়াকে বউ হিসেবেও মানে না। অমন সুন্দরী গার্লফ্রেন্ড রেখে এমন অপছন্দের পেতনিকে কে বিয়ে করতে চায়? ব্যাগ হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ওর হাতে ব্যাগ দেখে কারণ জানতে চাইলে চিৎকার চেঁচামেচি শুরু করে। কোনোভাবেই থাকবে না এই বাড়িতে। এমন সিন ক্রিয়েট করে যা বলার বাইরে। বাড়ি থেকে বেরিয়ে যাবে জীবনে, এই বাড়িতে আর আসবে না। ওর অবস্থা দেখে ওর ফুপু ফুপা ওকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পার হলে ঠিক হয়ে যাবে, এটাই ভাবে সবাই, কিন্তু কিছুই ঠিক হয় না। আলভির রাগ জেদ দিন দিন বাড়তে থাকে। সারা জীবন বউ ছাড়া থাকবে, তবুও অমন মায়ের সাথে থাকবে না। যাকে 2 চোখে দেখতে পারে না, যাকে সহ্যই হয় না, তার সাথে কিভাবে থাকবে? তখন ওই ছোট্ট মাথায় অত কিছু ধরতো না। জেদ চেপে থাকতে থাকতেই এতগুলো বছর পার করেছে। মায়াকে নিয়ে কখনো ভাবতেই যায়নি, ভাবিও নি। আর এখন বাবার মেল পাওয়ার পর শর্ত দিয়ে দেশে এসেছে। ওর ভাবনা ছিল মায়া এখনো আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি ওর। আগের মতোই চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখে। মায়া সকলের সামনে থেকে সরে ডাইনিং রুমে চলে যায় খাবার খাওয়ার জন্য। মাহির রেগে নিজের রুমের দিকে চলে যায়। আলভি পেয়েছেটা কি? ওর বোনকে নিয়ে খেলবে? এতগুলো বছর কষ্ট দিয়ে শান্তি হয়নি, আরও দেওয়ার বাকি আছে। আহনাফ মাহমুদ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। আলভি মেলে যা যা বলছিল এখন তো তার কিছুই করছে না। কেমন গাছাড়া ভাব নিয়ে চলছে এখন। তিনি কোথাও কথা বাড়ান না, ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যান। আলভি নিজের মাথা আর মুখের ডিম পরিষ্কার করে যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায়, তখন মায়া নিজেও রুমে চলে যায়। আলভির দাদি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আলভিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে মায়ের সাথে সংসার করানো যায় না? এখন তো মায়া বড় হয়ে গেছে, আলভিকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। ঐশী রহমান বলেন, মা ঠিক বলেছে। বিয়ে কোনো ছেলে খেলা নয় যে একবার বিয়ে করলাম আবার তালাক দিলাম। আলভি এখন আমাদের সামনে আছে, সবাই বোঝালে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। কোনো লাভ নেই। তোমাকে আমি শুধু এটাই বলছিলাম আলভি বাড়িতে আসবে মায়াকে তালাক দেওয়ার জন্য, আর যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। আলভি যে শর্তগুলো দিয়েছে সেসব তোমাকে বলিনি আমি।
ও আমাকে ওয়াদা করিয়ে দিচ্ছে ও দেশে আসার পর ওকে মায়ের সাথে সংসার করার জন্য ফোর্স করতে পারবো না। ওকে বলতেও পারবো না একটাবার ভেবে দেখতে। ওকে বোঝানো যাবে না মায়ের সাথে সংসার করানোর জন্য। ও বাড়িতে আসার সাথে সাথে মায়াকে তালাক দেবে। আমরা কেউ কিছু বলতে পারবো না। যদি বলি তাহলে ও দেশেই আসবে না। তাই আমাকে ওয়াদা করিয়েছে ও। ওকে আমার আর কিছুই বলার নেই। ও মায়াকে তালাক দিয়ে মুক্ত করে দিক, নিজেও মুক্ত হোক। মায়ের জন্য আমি ওর চেয়ে 1000 গুণ ভালো ছেলে খুঁজে বের করব। পেয়েও গেছি একজন। তারা নিজে থেকেই আমার সাথে যোগাযোগ করেছে। ছেলে ইংল্যান্ডে থাকে। ওখানে নিজস্ব বিজনেস আছে। তবে দেখতে আলবির চেয়ে বেশি সুদর্শন। খোঁজ খবর নিয়ে জেনেছি ছেলেটা খুবই ভালো। ছেলেটা মায়াকে বিয়ে করতে রাজি। মায়ের আগের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলভি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ের বিয়ে ফাইনাল করব আমি নিজের হাতে। মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেব আবার। ঘুম ভাঙে আলভির। দুদিন ঘুমোতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদের চোটে পেট চোচো করছে। দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে, ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়। সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবেই অবাক হয়। এর আগে কোনোদিন বোধ হয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। বেলকনি থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে 20 মিনিট শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট। চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়াল আর প্যান্ট টি শার্ট বেলকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়। এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। মায়ের রুম কোনটা? সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ভ্রু কুঁচকে যায় আলভির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলভিকে দেখে মান্তাসা বলে, বড় চাচ্চু এসে গেছে। সবাই আলভির দিকে তাকায়। মায়াও তাকায়। আলভি আর মায়ার চোখাচোখি হয়। মায়া চোখ মুখ মলিন শুকনো। রাতে হয়তো ঘুমায়নি। মায়া চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার। টিপ টিপ করছে বুকের ভেতর। হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া। আলতাফ মাহমুদ যেতে দেননি। জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলভি গম্ভীর স্বর, তাহলে বলো এখন কি যা বলার জন্য এসেছ? আলভি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার। জড়সড় হয়ে বসে আছে। পরনে কালো রঙের থ্রিপিস। ওড়না দেওয়া রয়েছে মাথায়। মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। আমি তো খেতে এসেছি। খিদে পেয়েছে আম্মু, খেতে দাও। হতভম্ব সবাই। যা করার জন্য দেশে এসেছো সেটা করতে বলছি। নিজের কাজ শেষ করে গিয়ে খাও। তোমরা সবাই খেয়েছো? হ্যাঁ। একা একা খেলে আমাকে ডাকলেও না। তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকিনি। আলভি ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছি। আলতাফ মাহমুদের গলার স্বর একটু জোরে হয়। আলভি নিজের কাজ শেষ করে তারপরে গিয়ে খাও। খিদের চোটে আমার পেটে হাতি ডান্স করছে, কথা বলার শক্তি নেই, খেয়ে আসছি। আলভি ডাইনিং রুমে ঢুকে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিক তাকাতাকি করে। মায়া চোখ তোলে না আর। আলভির সামনে থেকে সরে যাওয়ায় একটুর যেন স্বস্তি ফিরে পায়। আলভির সামনে আসলেই কেমন যেন লাগছে। বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলভি চেয়ারে বসে আছে। আর ছেলের পছন্দের অনেক কিছুই রান্না করেছে নিজের হাতে। মেহবুবা মেহেরও আলভির জন্য রান্না করেছে। আলভি মায়ের মুখের দিকে তাকায়। ওনার মুখটা মায়ের মুখের চেয়েও বেশি মলিন হয়ে আছে। চোখে টলমলে পানি। চোখ দুটো ফোলা ফোলা লাল লাল। সারা রাত ঘুমায়নি নাকি? কান্নাও করেছে বোধ হয়। খাওয়া শুরু করো। মায়ের কথা শুনে প্লেটের দিকে তাকায় আলভি। ওর পছন্দের খাবার। আবার মায়ের মুখের দিকে তাকায়। ওর মা বোধ হয় এখনই কেঁদে দেবে। আলভি নিজের পাশের চেয়ারটা টেনে ওর মাকে হাত ধরে বসায়। তুমি খেয়েছো আম্মু? ঐশী রহমান বলতে পারেন না। কথা বলতে গিয়েই বোধ হয় কেঁদে দেবেন। খাওনি তাই না? তবু বলেন না কিছু, শুধু তাকিয়ে দেখেন ছেলেকে। আলভি চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে ভাত মাখায়। ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে বলে, হাঁ করো। ঐশী রহমান হাঁ করেন। মাকে খাইয়ে দেয় আলভি। টুপ করে ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মায়ের চোখ মুছিয়ে দেয় নিজের হাতে। আবারও গড়িয়ে পড়ে, আবার মুছিয়ে দেয়। দ্বিতীয়বার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। ঐশী রহমান আলভির হাত ঘুরিয়ে ওর মুখের সামনে ধরে কান্না গিলে বলে, তুমি খাও। খায় আলভি। আবার ভাত মেখে মাকে খাইয়ে দেয়। এবার নিজে আর
নিজে খায় আবার মাকে খাওয়ায়। ঐশী রহমান ওর চোখ বেয়ে পানি পড়ে, গাল ভিজে গেছে, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, ভাতের সাথে সাথে কান্নাও গিলে খাচ্ছেন। চোখ দুটো ঝাপসা হয়ে যাওয়ায় ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। একটু পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন, তখনই আবার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলেকে কতক্ষণ দেখেন মেহবুবা মেহের, তারপর আবার ফিরে আসেন ডাইনিং রুমে। খাওয়া শেষে আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান বেসিনে মুখ ধুয়ে লম্বা শ্বাস টেনে নিয়ে ডাইনিং রুমের থেকে বেরিয়ে আসেন। এবার বলো, ওয়েট, আসছি আমি, বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কোথায় যাচ্ছ? এখনই আসছি, চলে যায় আলভি চোখের আড়ালে। বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে মাহির। আলভি আর নিজের পরিবারের উপর ওর রাগ হচ্ছে অনেক আগে থেকে। এই পরিবারের একটা ভুল সিদ্ধান্ত আর আলভির করা কাজের জন্য ওর বোনকে ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার মানুষের কটু কথা, খোঁচা মারা কথা মুখ বুজে সহ্য করেছে, যদিও এখন আর সহ্য করে না। আগে বোকা ছিল তাই চুপচাপ শুনতো আর একা একা কাঁদতো। মাহির রাগ করে পরিবারের কারোর সাথে সেভাবে কথা বলে না। মাহির পুরো দোষ আলফিকেও দিতে পারে না, দোষটা ওর পরিবারের। তারা এরকম কিছু না করলে মায়াকেও এত কষ্ট পেতে হতো না, আলফিকেও পরিবার ছেড়ে এতগুলো বছর বাইরে থাকতে হতো না। দিন শেষে আজ দুজনেই ভালো থাকতো। আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে ওর পরিবার। মায়ের দাদি নাহার বেগম বলেন, ও কি কাবিনের টাকা নেওয়ার জন্য রুমে গেল নাকি? সবাই তার দিকে তাকায়। হতে পারে মা, সবার অপেক্ষা করছে আলভি ফিরে আসেন। মায়া সোফা খামছে ধরে বসে রইল। এতকাল সবাই বলছে জামাই থাকতেও জামাই ছাড়া, বিয়ে করে জামাই ফেলে রেখে চলে গেছে, দ্বিতীয়বার মুখটাও দেখেনি আর নানা রকম কথা। আর এখন বলবে ডিভোর্সি। ডিভোর্সি ট্যাগ লেগে যাবে আজ থেকে। বিয়ে হলো, সংসার হলো না। স্বামী ছিল কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। বিয়ে হয়েছিল, আজ ডিভোর্সও হয়ে যাবে। মাঝখান থেকে এতগুলো বছর মানুষের খোঁচা সহ্য করলো শুধু শুধু। অবুঝ বয়সের বিয়েটা না হলে কি এমন ক্ষতি হতো? অন্তত বন্ধ দরজার ভেতরে রাতের আধারে গুমড়ে গুমড়ে কাঁদতে হতো না এতকাল। অপেক্ষা করতো না একজনের ফিরে আসার। আজ ওর অপেক্ষা শেষ হয়েছে। যার অপেক্ষায় ছিল সে ফিরে এসেছে, কিন্তু ওকে ভালোবাসার জন্য নয়, ওর সাথে সংসার করার জন্য নয়, ওর থেকে মুক্তি দিতে। কেন যেন ওর ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন? ভালোবেসেছিল তো। আলভি নিচে নেমে আসে, সবাই তাকায় ওর দিকে। এ কি, এ ছেলে এমন ফিটফাট হয়ে এসেছে কেন? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, এক হাতে ফোন, অন্য হাতে সাহায্যে সানগ্লাস গোল গোল করে ঘোরাচ্ছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, সুন্দর লাগছে দেখতে। মায়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই পুরুষটা ওর হয়েও হয়নি। আলতাফ মাহমুদ আবার তাড়া দেন আলভিকে। আলভি ডোন্ট ক্রাউল ভাব নিয়ে বলে, আমার একটা কাজ আছে বাইরে, কাজটা শেষ করে আসছি, বলে শীষ বাজাতে বাজাতে বাইরের দিকে এগিয়ে যায়। এখনও সানগ্লাসটা গোল গোল ঘোরাচ্ছে। আবারও বাড়ির সবাই অবাক, বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে বেরিয়ে যায় বাইরে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না মাহির। রাগে ক্ষোভে চেঁচিয়ে বলে, কি পেয়েছে ও? ওর যা ইচ্ছা হবে তাই করবে। পুতুল পেয়েছে আমার বোনকে। তালাক দিলে দ্রুত দিয়ে দিক, আর যদি না দেয় তাহলে মায়ের সাথে সংসার করুক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এখন। কোনটা করবে স্পষ্ট বলতে বলো ওকে, নয়তো ওকে ধরে কিন্তু মারবো আমি। মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি সংসার করব না তার সাথে কোনোভাবেই মা। তালাক দিতে এসেছে, তালাক দিতে বলো, বলে হনহন করে হেঁটে এগিয়ে যায় সিঁড়ির দিকে।